এই অঙ্কটি দেখো, এখানে সমানুপাতের অধ্যায় থেকে দিয়েছে 3:8 সমানুপাত Z:32 হলে জেড এর মান নির্ণয় করো। এখানে তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, তোমাদের মনোযোগ দিতে হবে। ওকে, মনোযোগ দিলে তুমি অঙ্ক বুঝতে পারবে, নাহলে কিন্তু পারবে না। মনোযোগ দাও। এখানে দেখো অনুপাত মানে কি, অবশ্যই তুমি মনে রাখো অনুপাত মানে একটা ভগ্নাংশ, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 3:8, তারপরে সমানুপাত Z:32। ওকে, বা এই অঙ্কটাকে আমরা 3/8 লিখতে পারি, কারণ ভগ্নাংশ করে দিলাম। আবার এটা সমানুপাত আছে, তার জন্য সমানুপাতকে সমান ব্যবহার করতে পারি। আর জেড জেড থেকে গেল, আর এটাকে আমরা 32 লিখতে পারি। ওকে, এভাবে মানে ভাগ দেখতে পারি। অনুপাত থাকলে আমরা ভাগ লিখতে, ভগ্নাংশ আকারে লিখবো। এই যে এখানে অনুপাত আছে, ভগ্নাংশ আকারে লিখছি। আর এটা হচ্ছে কি সমান। এখন তুমি এটা কি করবা, আড়াআড়ি গুণ করবে, এটার সাথে এটা গুণ, আড়াআড়ি আড়াআড়ি গুণ করো, দেখো কি হয়, কত সহজে হয়ে যায়। 8Z ইকুয়াল, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে এই 3 সাথে 32 গুণ। বুঝতে পেরেছো, 3 সাথে 32 গুণ করবো, তো এখানে তুমি গুণ আকারে লিখে দাও 32। এই যে 32 সাথে 3 গুণ, 32 সাথে 3 গুণ, 32 × 3। তাহলে এখন দেখো জেড এর সাথে 8 গুণ, 8Z। ওকে, এখন তুমি দেখো এই জেডটাকে এখানে দেখা যায়, এটা গুণ আছে না, এটা ওই পাশে এনে চলেছে, তাহলে ভাগ হয়েছে। তাহলে জেড ইকুয়াল হচ্ছে 32 × 33, আর এখানে 8টা এখানে ভাগ হয়ে যাবে। ওকে, এটা অবশ্যই ভাগ, এটা কিন্তু ভাগ চিহ্ন, এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু ভাগ চিহ্ন। তোমরা অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু চিনো না যে এটা কি ভাগ কি না। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। কিন্তু তোমরা দশম শ্রেণীর স্টুডেন্টরা একদম জিরো থেকে তোমার চিন্তা করতে হবে, জিরো থেকে চিন্তা করো, তোমার কাছে চলে আসবে একদম সহজ হবে। ওকে, তাহলে এখন দেখো 8 দিয়ে এখানে যদি ভাগ দিই তাহলে কত হয়, 4 × 32, 4। দেখছো, তাহলে কত হলো, তাহলে জেড ইকুয়াল কত হবে, 3 × 4 = 12। এই যে দেখছো, তাহলে জেড এর মান কত পেলাম আমি, 12। তাহলে এখানে অ্যান্সার কোথায়, এই দেখো এখানে কোথায়, এই যে গ। দেখছো, এইভাবে তুমি এটা ক্লিয়ার করবে, সব অঙ্ক করা যাবে। ঠিক মতো করো, দেখো ভালো লাগবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তোমরা এই অঙ্কটা লগ থেকে এসেছে। লগের তোমরা অঙ্ক অবশ্যই তোমরা জানো, এবং কিছু কিছু তোমরা অবশ্যই সূত্র বা ফর্মুলা অবশ্যই ফলো করছো। তারপরে তুমি দেখো এখানে কত সহজ হয়ে যায়, তারপরে তোমার কোনো সূত্র লাগবে না, কিছু লাগবে না, একদম ইজি ভাবে হয়ে যাবে। ঠিক আছে, কোনো সূত্র প্রয়োগ করতে হবে না লগের ক্ষেত্রে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে লগ √5 125, এখানে দেখো 125 আছে, আর এখানে কি আছে, √5 আছে। তাহলে 125 কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 125 কি হয়, দেখো 5 × 5, তাহলে 5 × 5 = 25, 5 × 25 = 125। ওকে, তাহলে 125 হয়ে গেল। এখন তুমি কি করবা, দেখো এইখানে √5 আছে, আমাদেরকে 5 তো নাই, কারণ 5 যদি থাকতো তাহলে সহজ হয়ে যেত, কিন্তু এখানে আছে √5। তো √5, এই 5 গুলাকে, এই 5টারে আমরা কি করবো, √5 বানাবো। তোমরা জানো যে একটা 5-এ হচ্ছে 2টা √5। ওকে, এই জিনিসটা তোমরা জানো অবশ্যই, একটা 5-এ 2টা √5, তাহলে কয়টা হলো 5, দেখো এই দাও কত হলো, কয়টা হলো, প্রতিটা 5 হচ্ছে এক একটা 5-এর মধ্যে, যেমন এই যে দেখো √5 এর মধ্যে কি হয়, √5 × √5 সমান কত হয়, দেখো 5 কে 5 যে কি করলে কি হয়, এটাকে তুমি স্কয়ার করে দাও, তাহলে কত হবে 5। দেখো তারপরে 5 মানে কি পাচ্ছি আমরা, একটা 5-এ 2টা √5। তাহলে পরে এখানে তিনটা 5 আছে, তিনটা 5-এর জন্য 3 3 × 6টা হচ্ছে কি √5। তাহলে আমরা ডাইরেক্ট ভাবে লিখতে পারি লগ √5, আর √5 এর উপর, এটার উপর তুমি ব্র্যাকেট দিয়ে 6 দিয়ে দাও, এটা একবারে ঘাড়ের উপরে 6 দিয়ে দিবা। ওকে, এই 6টা এখন তোমার কি, এটা কি সূচকের, এটা কি লগের সূত্র, এই 6টা এই মাথার উপর থেকে এখানে চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে কি হবে, এই 6টা চলে আসবে, 6 লগ √5 আর √5। এটা অবশ্যই তোমরা জানো, 6 × এইটার মান কি, এইটা এই যে দেখো ব্যাস আর ভিত্তি যখন একই থাকে তখন এটা হচ্ছে 1, এটা সূত্র তোমরা অবশ্যই তোমরা এটা পারো। এটা দশম শ্রেণীতে তোমরা এটা প্রথম লগ সূত্র লগের মধ্যে দেখছো। তারপরে তোমরা এটা 6 6 কে 6, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো এখানে কোথায় আছে অ্যান্সার, এই যে 3 5 6, এই যে 6 অ্যান্সার। ওকে, এইভাবে করতে হবে। এইখানে তোমরা খেয়াল করো, এখানে আরেকটি অঙ্ক, x² = 9x এর সমাধান সেট নির্ণয় করো। ঠিক আছে, নিচের কোনটি, এখানে একটি আছে
ক নম্বরে আছে তোমার ক নম্বরে তোমার এটা, খ নম্বরে দেখো 0 আর 3, আর হচ্ছে ক নম্বরে 0 9, এবং গ নম্বরে হচ্ছে -3 3 আর হচ্ছে -9 9। তো এই অঙ্কটারে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কত সহজে হয়ে যায় তুমি একটু খেয়াল করো, যে এখানে x² ইকুয়াল হচ্ছে 9x, আর সমাধান করতে বলছে তাহলে অবশ্যই সমাধান, আর সেটের কথা পরে আসি। সমাধান যেহেতু করতে বলছে তাহলে সমাধান করি, তাহলে বা আমরা এই এক্স গুলোকে এদিকে এদিকে নিয়ে দিই, 9টাকে আমরা 9x টারে আমরা সমান এই পাশে নিলে অবশ্যই এটা প্লাস আছে, এটাকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -x = 0। এখন দেখো তুমি এখান থেকে আমি কি কমন নেবো, এক্স কমন নেবো, কি নিবো, এক্স কমন নিবো। এক্স তুমি দেখো কিন্তু এদিকে খেয়াল করো, এক্স কমন নিবো। ওকে, এক্স কমন নিলে এক্স ইকুয়াল হচ্ছে x - 9 ইকুয়াল হচ্ছে 0। দেখো এটা কমন নিয়েছি, কিন্তু এখানে কমন, এখানে x² আছে, এখানে x আছে, তাহলে এক্স কমন নিয়েছি, তাহলে থাকে একটা এক্স আর হচ্ছে 9। ওকে, এখন দেখো তাহলে আমরা এখানে দুইটা উৎপাদক পাইছি, তাহলে এটা x = 0 এটা লিখতে পারি, বা আমরা লিখতে পারি x - 9 = 0। ওকে, তাহলে এখানে কি x = 0 আর বা x হচ্ছে কত 9। তাহলে দেখো তো 0 এবং 9 এটা কোথায় আছে, দেখো তো এই যে 0 এবং 9। কিন্তু এখন কথা হলো এটা সেট প্রকাশ করতে বলছে, সেট প্রকাশ করতে গেলে নির্ণয় সেট ইকুয়াল হচ্ছে তোমার এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি কোনো জায়গায় ফার্স্ট ব্র্যাকেট থাকে বা থাকে, আবার যদি এটা দেওয়া থাকে অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে ওটা কিন্তু সেট হবে না। তার মানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেটের সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে 0 আর 9, এই যে এটা হলো অ্যান্সার, 0 এবং 9। আবার অনেক সময় এই অঙ্কতে আবার অন্য অন্য সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট, ফোর্থ ব্র্যাকেট, যে কোনো ব্র্যাকেট থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই ব্র্যাকেট গুলো কিন্তু থাকবে না, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকবেই কারণ সেকেন্ড ব্র্যাকেট লাগবে সেটার জন্য, কিন্তু থার্ড ব্র্যাকেটও থাকতে পারে। ঠিক আছে, তোমরা এদিকে খেয়াল রাখবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট এটাতে করতে হবে। ওকে, ক্লিয়ার আছে তোমাদের? এই অঙ্কটা যদি ক্লিয়ার হয়, যদি না হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা। এই জ্যামিতিটির মধ্যে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এই জ্যামিতি চিত্র মানে ভালো মতো মনোযোগটা দেখবে। দেখো এখানে এই চিত্রটি দেখো, এখানে পি কিউ আর একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের সাথে এইখানে এইখানে একটা বহিঃস্থতাত্ত্বিক কোণ দেওয়া আছে, এখানে কোণের মান বের করতে হবে। উপরের চিত্র থেকে পি আর এস, যে পি আর এস এই এই কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই কোণের মান কত আমরা জানি না, তাই না, এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো যেহেতু এইখানে দুটা দাগ দেওয়া আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এই দুটা কোণ বাহু অবশ্যই সমান। যেহেতু এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, দেখো কত সহজেই করা যায়, 40 ডিগ্রি এই কোণটার মান দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, অবশ্যই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, 180 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে দেখো কত হয়, 40 ডিগ্রি বাদ দিই তাহলে কত হয় 140 ডিগ্রি। ওকে, 140 ডিগ্রি এই দুটা কোণের মান, কারণ কি দেখো তো এই দুটা যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে, অবশ্যই তোমরা বলবে যে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ তোমরা যদি জেনে থাকো আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই দেখো এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সাথে যে কোণগুলো উৎপন্ন করে এই কোণ দুটো সমান, এই কোণ দুটা সমান, এই কোণ দুইটা সমান, এটা মনে রাখতে হবে। ওকে, এই কোণ দুটো যেহেতু সমান তাহলে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে যদি 40, তাহলে 80 থেকে যদি 40, 180 থেকে যদি 40 বাদ দিয়ে দিই তাহলে পরে তোমার থাকে 140। 140 দেখো এখন 40 যেহেতু দুইটা ভাগ, তাহলে পরে এটাকে আমরা দুইটা ভাগ করি, 140কে দুইটা ভাগ করলে কত হয় 70 ডিগ্রি না, 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 70, এটা হচ্ছে 70। ওকে, 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি যদি এটা হয় তাহলে এখন তোমাদের চিন্তা করতে হবে যে এই কোণের মানটা কত হবে। এই কোণের মানটা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের সরল কোণ অবশ্যই মনে আছে, ক্লাস পঞ্চম শ্রেণীতে সরল কোণ সম্পর্কে অনেকবারই তোমরা পড়ছো। এই দেখো এইভাবে এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই পুরাটা 180 ডিগ্রি একটা সরল কোণ হয়। তাহলে একটা সরল কোণ 180 থেকে তুমি যদি 70 বাদ দিয়ে দাও তাহলে কত হয় দেখো তো, 180 থেকে 70 বাদ, 70 ডিগ্রি বাদ, কারণ তাহলে পরে এটার মান পাই যখন আমরা এই যে পি আর এস এর মান পেয়ে গেলাম না, তখন হচ্ছে কত 110 ডিগ্রি। দেখছো, এখানে দেখো তো কোথায় 110 ডিগ্রি আছে, অবশ্যই এখানে 110 ডিগ্রি যেটা আছে এটাই আনসার। ক্লিয়ার?
এইখানে একটি সমীকরণ অধ্যায় থেকে এই অঙ্কটি আসছে এবং খুবই মজার একটা অঙ্ক। এখানে তোমরা দেখো খুব সহজেই করা যায়। যেমন 2x প্লাস 3y ইকুয়াল 2 সমীকরণে x ইকুয়াল -2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে, সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে এটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখন দেখো x ইকুয়াল হচ্ছে -2, আমরা এখানে x এর মান -2 পেয়ে গেছি, কিন্তু y এর মানটা আমরা পাবো না। এখানে আমরা y এর মানটা বসাবো, x এর মানটা বসাবো, তাহলে পরে আমরা y এর মানটা পাবো। তখনই কিন্তু আমাদের মানে আমরা y এর মানটা পেলেই আমরা কোন চতুর্ভাগে বসে আমরা এমনি করতে পারবো। ওকে, তাহলে এখন শুরু করি। যে এখানে 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 2, এই জায়গাতে যে x এর মান দেওয়া আছে x সমান হচ্ছে -2, তাহলে এই জায়গাতে x এর জায়গাতে আমরা -2 দিয়ে দিই, 2 ইনটু -2 প্লাস 3y ইকুয়াল হচ্ছে 2। এখন দেখো এখানে এই -2টা এর সাথে গুণ করলে -4 প্লাস 3y ইকুয়াল হচ্ছে 2। এই দেখো এই 4টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে 3y ইকুয়াল হচ্ছে 4টাকে ওই পাশে গেলে 2 প্লাস 4, এটা মাইনাস আছে, এটা এই পাশে এসে 4 হয়ে গেছে, বা 3y ইকুয়াল হচ্ছে 6, বা y ইকুয়াল হচ্ছে তোমার 6 ভাগ 3, অতএব x y ইকুয়াল হচ্ছে 3 গুণা 6 2। ওকে, তাহলে এখন দেখো কত সহজেই অঙ্কটা হয়ে যাচ্ছে। 2 y এর মান 2 আর x এর মান হচ্ছে -2। তাহলে এখন দেখো এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগ তোমরা অবশ্যই দেখেছো, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রথম চতুর্ভাগে কি হয় প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কি হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে হবে কি মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে কি হবে কি এটা হবে প্লাস মাইনাস। ওকে, তাহলে দেখো এখানে আমরা 4টা চতুর্ভাগ পেয়েছি। তাহলে দেখো তো এটার মান কত, এখানে x এর মান কত -2, তাহলে যে দেখো প্রথমে কত আছে -2, এই যে এখানে, আর হচ্ছে +2, এটার মান কত y এর মান হচ্ছে +2, এই দাও প্লাস, তাহলে পরে মাইনাস, আর যে প্লাস কোন ঘরে আছে মাইনাস এবং প্লাস। কত সহজ একটা অঙ্ক আছে। দ্বিতীয় চতুর্ভাগে উত্তর হবে কি দ্বিতীয় চতুর্ভাগে, দেখো অন্যটাতে মিলে অন্যটাতে মিলে না, দেখো কোনটার সাথে মিলে না। দেখো এখানে x এরটার সাথে আছে -2, x এরটার সাথে কোথায় -2 আছে এখানে আছে, কিন্তু দেখো তো এখানে কি আছে y এরটাতে y এর সাথে মিলে +2 নাই, তার মানে শুধু এটাই আছে একটার মধ্যে, এটাই হবে দ্বিতীয় চতুর্ভাগ অ্যান্সার। ওকে, তোমরা কি অবশ্যই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাকে এক্সট্রা আলাদাভাবে বুঝাই। ঠিক আছে, এত সহজ যা কল্পনা করা যায়। এই অঙ্কটা দেখো খুব মজার একটা অঙ্ক, যেটা হচ্ছে তোমার এই 4 + a + b + 32 ধারাটির সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত কোথায় ব্যবহার হয় তোমরা অবশ্যই জানো। সাধারণ অনুপাত কোথায় ব্যবহার হয়? সাধারণ অনুপাত ব্যবহার হয় ধারার সমষ্টিতে। সমষ্টি হচ্ছে ধারার অধ্যায়ে, ধারার দুইটা অধ্যায়, একটা হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, দুইটা পাঠ। এই দুইটা পাঠের মধ্যে দেখো সাধারণ অনুপাত কোথায় ব্যবহার হয়। সাধারণ অন্তর যদি হতো তাহলে সমষ্টির সূত্র হতো, ব্যবহার করতাম সমষ্টির ফর্মুলা। আর যদি সাধারণ অনুপাত আছে যেহেতু, তাহলে অবশ্যই গুণোত্তর ধারা ব্যবহার করতে হবে, গুণোত্তর ধারা। ঠিক আছে, তো এখানে উত্তর কি কি আছে আমরা একটু দেখে নিই। ওকে, দেখো এখানে 1 2 3 4 এগুলো উত্তর দেওয়া আছে সমান্তর ধারা। ওকে, তাহলে এখন দেখি এখানে আছে কত, দেখো তাহলে অবশ্যই এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা একটা দেখো, 4 এর সাথে কত গুণ করলে এটা হবে, এর মান পাওয়া যায়। 4 এর সাথে কত গুণ করলে এত হবে, তাহলে 4 এর ঘরে নাকি নাম কাটা করে দেখো, 4 একে 4, 4 দুগুণা 8। ওকে, তাহলে এর মান কত হলো 8, 3 4 12, 8 দুগুণা, তাহলে 3 4 12 হবে না, তাহলে কারণ 4 এর নামটা 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, এটার সাথে মিলে থাকবে 16 দুগুণা 32। তাহলে দেখছো, তাহলে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। ঠিক আছে,
তাহলে গুণোত্তর ধারাগুলো সাধারণত এরকম হয়। ওকে, যে একটার সাথে এটার সাথে একটা গুণ, তারপর আবার গুণ। 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। ওকে, তাহলে এখন দেখো তো এর অনুপাত বের করতে বলছে। অনুপাত মানে কি? অনুপাতের সূত্র তোমরা অবশ্যই জানো। অনুপাত সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 8 ভাগ হচ্ছে প্রথম পদ, কাটাকাটি করলে 4 দুগুণা 8, 2। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত মান, এই যে 2 অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সাধারণ অনুপাতের মান। এইখানে তোমাদের জন্য একটা সুন্দর একটা অঙ্ক এনেছি, যার জ্যামিতি, ঠিক আছে, খুবই সুন্দর একটা অঙ্ক। কিন্তু এগুলা কিন্তু বুঝতে পারলে একদম সহজ এবং সুন্দর, মানে তুমি যদি বুঝতে পারো তোমার কাছে খুব ইজি মনে হবে, না হলে পারো অনেক কঠিন। এবং তুমি একটা চিন্তা করো, তুমি সহজভাবে চিন্তা করো, সহজটা চিন্তা করো, যে তুমি সহজভাবে তুমি যদি পারো একদম সহজ হয়ে যাবে। তুমি যদি একটু বুঝো, তাহলে আমি বোঝানোর ব্যবস্থা করতেছি তোমাকে, তুমি কিন্তু ভালো যোগ দাও, মনোযোগ দাও, দেখো মনোযোগ দাও, মনোযোগ দিলে তুমি পারবে। মনোযোগ দাও ভালো করে। দেখো এখানে দেখো যে এইখানে একটা বৃত্ত আছে, আর বৃত্তর ভিতরে দেখো একটা চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজটার এটাকে একটু বেশি বাঁকা করে লেখা আছে, যে বুঝছো, যেন তোমাকে একটা কনফিউজের মধ্যে ফেলে দেয়। বুঝতে পেরেছো? আর এইখানে আর একটি ত্রিভুজ আছে। ওকে, তো এই কোণগুলা যা হোক আমাদের দেখার বিষয় না, কিন্তু এইখানে কিন্তু 90 ডিগ্রি মান দেওয়া আছে এই কোণের এম এর মান। তাহলে এম এর মান যদি, এই কোণের মান সি এম এ এর মান 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কেন 90 ডিগ্রি দিল? এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বাবা কি দোষ করছে? এই লাইনটা, এটা কি দোষ করছে? এটা যেহেতু 90 ডিগ্রি, কারণ সি ডি এর মধ্যবিন্দু হচ্ছে এম, আর মধ্যবিন্দু বরাবর যখন একটা বাহু, বাহু মধ্যবিন্দুতে একটা রেখা আছে সংযোগ হয়েছে, তখন অবশ্যই এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। ওকে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এটা যেহেতু 90 ডিগ্রি হতে পারছে, তাহলে এটা কি সমস্যা করছে? এটাও তাহলে 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে তুমি এটার মান পাইছো 30 ডিগ্রি, এটা পাইছো 90। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তোমরা অবশ্যই জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। 180 থেকে এই যে 90 আর হচ্ছে 30 যদি বাদ যোগ করো, তাহলে কত হয়? 90 আর 30 যোগ করলে 120। 120 থেকে 180 থেকে তুমি 120 বাদ দিলে 60। দেখছো কত সহজ হয়ে গেল? তার মানে এই দুইটার মান, এটা থেকে যদি তুমি 180 থেকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার এই মানটা চলে আসবে। এটার মান কত আসলো? 60। এটার অ্যান্সার 60। ক্লিয়ার? তার মানে এম এ ডি, এম এ ডি এর মান হচ্ছে 60। 60। ওকে, একদম সহজ ভাবে তুমি চিন্তা করবা, তাহলে তোমার কাছে মানে পানির মতো সহজ হবে। চিত্র দেখা মনে হচ্ছে কিন্তু খুবই কঠিন, তোমাকে আমরা কনফিউজে ফেলে দিচ্ছে, বাবা এটা আবার কোথায় গেল, কেমনে এলো, কিন্তু তোমার কাছে এটা কিন্তু চিন্তা করতে হবে না। তুমি খেয়াল দেখো, তোমার আইকিউ দিয়ে তুমি প্র্যাকটিস করো, তুমি জ্যামিতি গুলো প্র্যাকটিস করো, তোমার কাছে জ্যামিতি থেকে তুমি অ্যান্সার করতে আরো বেশি চাইবে, কিন্তু আমাকে জ্যামিতি দেখ, আমি জ্যামিতি যেন পারি। ঠিক আছে, জ্যামিতি পারবো আমি, জ্যামিতি যে কোন ধরনের জিনিস দেখুন পারবো, এরকম তুমি চিন্তা করো, দেখো তুমি পারবে। ঠিক আছে, জ্যামিতি খুব একটা কঠিন না, জ্যামিতি তুমি ক্লিয়ার করো। আমি তোমার বারবার বলি, ক্লাসও বলছি তোমাদেরকে জ্যামিতি করো, জ্যামিতি কিন্তু অনেক সহজ। ঠিক আছে, ওকে। এই যে দেখো একটা তোমাদের অঙ্ক আসছে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদেরকে বারবার বলি, ত্রিকোণমিতির সূত্রগুলো ক্লিয়ার করো। তোমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো যদি পারো, ফর্মুলা যদি না পারো, তাহলে পরে কিন্তু তোমাদের অঙ্কে অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝছো? এই ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু খেয়াল রাখতে হয়, কিছু কিছু সময় ফর্মুলা মনে রাখতে হবে, না হলে পরে কিন্তু হয় না। সব দিকে তোমার টেকনিক্যালি বুদ্ধি রাখতে হলে তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, বুঝছো? অনেকেই বলে যে ফর্মুলা ছাড়াই অঙ্ক করি, অঙ্ক করা যায়, কিন্তু ফর্মুলা ছাড়া অঙ্ক হয় না। এরকম খেয়াল রাখবে, ফর্মুলা লাগবে প্লাস নিজের টেকনিক্যালি বুদ্ধিও লাগবে, সব মিলে কিন্তু অঙ্ক হবে। ওকে, ফর্মুলা গুলো তোমার খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো tan x = 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? তাহলে একটু কত সহজ, দেখো tan x হচ্ছে 5/2। তাহলে আমাদের এখানে চিত্র আঁকতে হবে। অবশ্যই তোমরা জানো যে এই ধরনের একটু কনফিউজ অঙ্ক মানে করতে অনেক সময় কি হয়,
এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা tan x, আমরা x ধরলাম, এটা এটা হচ্ছে x, এটা হচ্ছে কি x ধরলাম। এটা হচ্ছে লম্ব, হচ্ছে এটা, এই বা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, কারণ হচ্ছে tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, 5 বাই ভূমি হচ্ছে এটা। ওকে 2। তাহলে আমাদের অতিভুজটা কত হবে দেখো, অতিভুজটা কত সহজ হয়ে যায় দেখছো। এই যে দেখো আমি কিভাবে বের করি, রুট দিবা, দিয়ে 5 এর উপর স্কয়ার দাও প্লাস 2 এর উপর স্কয়ার দাও, তাহলে তোমার অতিভুজ বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ বের করা একদম সহজ। তাহলে এটা বের হয়ে গেলে আমাদের কাজে হবে। 5 5 25, আর হচ্ছে কত হয় 2 2 4, তাহলে কত হয়ে যাবে রুট 29। ওকে, তাহলে রুট 29 কি দেখছো, 5 5 25 আর 2 2 4, তাহলে হচ্ছে কি রুট 29। এখন কথা হলো আমরা অতিভুজের মান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন কি করবো আমরা, আমরা cos এর মান বের করব। cos সমান কি, অবশ্যই তোমরা cos x এর মান জানো, তাহলে cos x এর মান কত হবে, cos x এর মান ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি কত, ভূমি অবশ্যই জানি আমরা 2। ওকে, এই x এর মান কথাই বলছে, তাই x কোণেরই কথা বলছে, তাহলে মানে ভূমি অবশ্যই 2, আর অতিভুজ হচ্ছে কত আমাদের, ওই যে দেখো এটা আমরা অতিভুজ পেয়েছি রুট 29। তাহলে এটাকে যদি স্কয়ার করতে বলছে, তার মানে এটা পুরোটাকে আমরা স্কয়ার করে দিই, আর এটাকে আমরা স্কয়ার করে দিই। ওকে, স্কয়ার করে দিলে কত হয় 2 2 4, আর এখানে রুট আর স্কয়ার বাদ চলে যায়, শুধু 29। যেহেতু কোথায় অ্যান্সার আছে 4 বাই 29, এটা অ্যান্সার। এই দাও 4 বাই 29, এই যে দেখো এখানে 24, 21 বাই 4, 25 বাই 29, 21 বাই 25, 4 বাই 29, এই যে 4 বাই 29, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তোমাকে এই সহজ সূত্র প্রয়োগ করতে হবে এই জায়গাতে তোমার যদি অতিভুজ নির্ণয় করতে চাও, কারণ হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই পিথাগোরাসের সূত্র যদি না জানো, অতিভুজ নির্ণয় করা একদম সহজ। কারণ হচ্ছে রুট দিয়ে দিবা, দিয়া যে কোনো একটা হয় লম্ব বা ভূমি, এটার উপর স্কয়ার যোগ তারপর এটার উপর স্কয়ার, তাহলে সমান দিয়া রুট দিয়ে দিবা, যখন এটা বের করে ফেলবা, তাহলে পরে দেখো তোমার কাছে একদম অঙ্কটা একদম ইজি হয়ে যায়। কথা বুঝছো, তুমি যে কোনো ধরনের অঙ্ক তুমি খালি একটু ব্রেনটা খাটাও, দেখবা যে তুমি পারবে, কারণ সূত্র প্রয়োগ করা, সূত্র জানো, সূত্র জানলে তোমার ধরো যে ব্রেন প্রয়োগ করলে তুমি দেখবে যে তুমি এমনি তোমার অঙ্ক হয়ে গেছে তোমার কাছে। ওকে, এইটা এখানে কিন্তু সেটের একটা অঙ্ক, কিন্তু সেটের খুবই একটা সহজ অঙ্ক অবশ্যই, কিন্তু তোমরা প্রায় পারবা। কিন্তু এখানে একটা কথা আছে, কথা আছে কি, যে দেখো যদি n ইকুয়াল এ বি 1 2 এবং n ইকুয়াল 1 2 হয়, তবে n মাইনাস m এর মান কত, তোমরা কিন্তু অনেকে এটা পারবে। ঠিক আছে, কিন্তু এখন দেখো অনেকে কি করবে জানো, m ডাইরেক্ট লিখে এটা থেকে বিয়োগ করে দেবে, অনেক সময় মাথা তখন কিন্তু গরম থাকে। ঠিক আছে, কিন্তু মাথা কিন্তু গরম করা যাবে না, সেটার অঙ্ক কিন্তু বুঝছো। এখানে তোমার কিন্তু ব্রেন খাটায় কাজ করতে হবে। তুমি দেখো এখানে তুমি n দিবে আগে, n বিয়োগ m বলছে, n বিয়োগ m, তাহলে n এর মানটা তুমি আগে বসাও 1 2। ওকে, বিয়োগ দিয়ে m এর মান বসাও, m এর হচ্ছে কি a b 1 2। এইখানে কিন্তু একটা খেলা, এই খেলাটা কিন্তু যদি যে পারবে সেই বুঝো অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো এখান থেকে একটা বাদ দিতে বলছে, তাহলে বাদ দেওয়ার ক্ষেত্রে, বাদের ক্ষেত্রে তোমার একটা জিনিস চিন্তা করতে হবে, বাদ দিতে হবে কেমনে। বাদ দিলে 1 2 যদি বাদ দাও, এখান থেকে 1 2 বাদ গেল, ঠিক আছে, বাদ চলে যায়, তাহলে কি এবি কি বাদ যাবে। আবার অনেকে কি করবে জানো, এবি এখানে সুন্দর করে নিয়ে না এবি অ্যান্সার করে দিবে, কিন্তু এবি কিন্তু হবে না। এই ঘরে যে উপাদানগুলো থাকবে ওই উপাদান গুলাই শুধু বাদ যাবে, কিন্তু অন্য ঘরে কি থাকবে আমার দেখার বিষয়ই না, দরকারই নাই। ঠিক আছে, যেহেতু 1 2 এখানে আছে, এটা 1 2 আছে, বাদ এটা, তার মানে এখানে ডাইরেক্ট ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেট কিন্তু আবার দুই ভাবে লেখে, ফাঁকা সেট এইভাবেও লেখে, আবার বুঝছো এইভাবেও লেখে। কিন্তু অনেকে কি করবে, ডাইরেক্ট যখন দেখবে যে এরকম এই ফাঁকা সেট আছে, ডাইরেক্ট কিন্তু এটা মেরে দিবে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এখানে দেখো ফাঁকা সেটে কখনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফাঁকা সেটে কখনো সেকেন্ড ব্র্যাকেট হয় না, জিরোতে সেকেন্ড ব্র্যাকেট হইতে পারে, কিন্তু ফাঁকা সেটের এখানে তোমার কখনো সেকেন্ড ব্র্যাকেট হয় না, বা সেটের ভিতরে এভাবে কখনো থাকবে না। ঠিক আছে, ফাঁকা সেট হয় এটা থাকবে, নাহলে এটা থাকবে, অ্যান্সার হয় এটা এটা হবে, আর নাহলে এটা হবে, শুধু এটা থাকতে হবে, এখানে কোনো ব্র্যাকেট দিতে হবে না, অ্যান্সার হবে তোমার এটা।
যেহেতু আমাদের এটা আছে এখানে এটা, ঠিক আছে? কখনো তুমি এটাতে কিন্তু কোনো সময় অ্যান্সার করবে না, নাহলে কিন্তু একদম ধরা খেয়ে যাবে, বাদ, ওটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার যে কোনো একটা হয় এটা থাকতে হবে, যদি হ্যাঁ এটা যদি এখানে না থাকে, যদি এরকম এটা থাকতো তাহলে তুমি এটা অ্যান্সার করতে, ওকে? কিন্তু এটা কিন্তু মনে রাখা যাবে, মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, ওকে? এই যে দেখো এখানে একটা অঙ্ক আসছে, খুব সহজ একটা অঙ্ক, যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, ঠিক আছে? তো তুমি তো, তোমাকে তো আগে জানতে হবে যে মৌলিক সংখ্যা কোনগুলা। মৌলিক সংখ্যা তুমি যদি না পারো তাহলে তো হবে না। তো মৌলিক সংখ্যা জানতে হলে তোমাকে, আমি অনেকবার ক্লাসের মধ্যে মৌলিক সংখ্যা কতবার যে লিখে দিই তা আল্লাহ ভালো জানে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি 1 থেকে 19 পর্যন্ত মোট 8টি সংখ্যা আছে, ঠিক আছে, আমাদের জানা আছে। কিন্তু এখন দেখি মৌলিক সংখ্যা কোনগুলা। মৌলিক সংখ্যা ওই সংখ্যাগুলো যাকে এক অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে? অন্য কোনো সংখ্যাতে যদি ভাগ চলে যায় তাহলে পরে বুঝতে হবে ওটা মৌলিক সংখ্যা না, ঠিক আছে? দশমিক হতে পারবে না, মৌলিক সংখ্যা কখনো দশমিক হতে পারবে না অন্য সংখ্যাতে ভাগ করে, বুঝছো? এটা খেয়াল রাখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা, এই দেখো 2, 3, 5, 7। একে এই 2 দিয়ে ভাগ করা যায়, আর 1 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায়, আর ওই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে দশমিক চলে আসবে, তার মানে ওটা মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? এটা মৌলিক সংখ্যা। 7, তারপরে 11, 13, 17, 19, যেহেতু 19 বলছে, 19 পর্যন্ত বলছে, 19। তাহলে এই সব দিকে তুমি কি করবা, সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হচ্ছে। গড় নির্ণয়ের সিস্টেম কি? গড় নির্ণয়ের সিস্টেম হচ্ছে সবগুলাকে যোগ করা। আমি কমা দিয়েছিলাম, ওই জায়গাতে সবগুলাকে যোগ দিয়ে দাও, যোগ দিয়ে দাও, যোগ যোগ যোগ, সব দিকে যোগ করবা। যোগ করার পর এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, দেখছো তোমাকে প্রথমে বলছে 8টা আছে, তার মানে 8 দিয়ে ভাগ, ওকে? তাহলে এখন দেখো কত হয়, 23, সরি 5 আর 10, 10 17, 17 আর 11 তো হচ্ছে 17, ঠিক আছে? 17 আর 11, তাহলে হচ্ছে 28, 17 আর 11 তো হচ্ছে তোমার 18, 28, হ্যাঁ 28, 28 আর 13, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। 28, 28 যোগ 17 যোগ 19, 64, 64, তারপরে হচ্ছে 19, 19 যদি যোগ করো তাহলে হচ্ছে তোমার 77, তাহলে 77 ভাগ হচ্ছে 8, 77কে 8 দিয়ে ভাগ করলে কত হবে তোমার হচ্ছে 9.625। দেখো এই যে 9.625, তোমাদেরকে গড়ের কিন্তু সূত্রটা খেয়াল রাখতে হবে, যে সব দিকে যোগ করবা, যোগ করার পরে যতটা সংখ্যা রয়েছে ততটা সংখ্যা দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার গড়, ওকে? তাহলে হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় হচ্ছে 9.625। দেখো 9.625 কোথাও আছে, 9.63 আছে, হ্যাঁ। এখন কথা হলো 625, এখানে 2 আছে কিন্তু আছে তো 3, এটা কেমনে করবো? মনে রাখবে এখানে একটা টেকনিক ব্যবহার করবা, 9.63 হয়ে যাবে। কারণ কি জানো, দশমিকের পরে তৃতীয় সংখ্যাটা, 3 নাম্বার সংখ্যাটা মনে রাখবা, 3 নাম্বার সংখ্যাটা যদি 5 অথবা তার চেয়ে বড় হয়, তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এই আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল 3, বুঝতে পেরেছ? এর আগের সাথে, এই যে 5-এর আগেরটার সাথে তুমি 1 যোগ করে দেবে, তাহলে হয়ে গেল কি 3, দেখছো? তাহলে 9.63, এটা হবে অ্যান্সার। এই যে 9.63 ক্লিয়ার হয়েছে, যে
9 9.625 আছে, তাহলে 9 পরে 1 2 3 3 নাম্বার সংখ্যাটা, এই 3 নাম্বার সংখ্যাটা যদি 5 অথবা তার চেয়ে বড় হয়, 5 5 অথবা তার চেয়ে বড়, 5 বা তার চেয়ে বড়, 4 যদি হয় তাহলে কিন্তু আমি নিব না। 5 যদি হয়, 5 বা তার চেয়ে বড় হয়, 5 যেহেতু তার জন্য তার আগের সাথে আমি 1 যোগ করে দেবো। এই যে 1 যোগ করে এখানে হয়ে গেছে কত, 3। আর যদি এখানে 4 থাকতো তুমি কিন্তু 1 যোগ করতে পারতা না, তোমাকে এখানে কি দিতে হতো, 2 দিতে হবে। ঠিক আছে, এই হলো খেলা, বুঝতে মনে থাকে। ক্লিয়ার? ওকে।